গুড মর্নিং। আজকে সকাল সকাল পিয়া এসেছে, তো আমারও একটা দিকের কাজের একটু ছুটি হয়েছে, তাই রান্নাঘরের বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো তো অবশ্যই রেগুলার যেরকম করি সেরকম করবই, কিন্তু এই যে ঘর মোছা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এগুলো আমার এক্সট্রা হয়ে যাচ্ছিল। তো আজ থেকে পিয়া ম্যাডাম আসাতে আমার আবার সেগুলো থেকে ছুটি। দুজনে একসাথে বসেই চা খেলাম, পিয়া চলে গেল, আমি চাটা শেষ করলাম। এবারে যাব রান্নাঘরের বাকি কাজ সারতে। সকাল সকাল আবার একটু নিজের রূপচর্চা করে নিচ্ছি, কিছুই না, একটা ডে ক্রিম যেটা না মাখলে বেশ কষ্ট হয় রান্নাঘরে গেলে। আজকাল তো আমরা সানস্ক্রিন মাখি, ডে ক্রিম মাখি, নাইট ক্রিম মাখি, আগে তো কিছুই মাখতাম না, তবে এখন বলে এগুলো মাখার প্রয়োজন আছে। আর দেখি এগুলো মাখার পর অবশ্যই বেশ ভালো লাগে। তা না হলে এখনকার এই ওয়েদারগুলো, মানে ওয়েদারটা এমন হয়ে গেছে যে মুখটা যেন কেমন একটা ড্রাই ড্রাই লাগে। সে যতই জল খাই, যতই ফল খাই, যতই যা কিছু করি, যাকে এবারে যাই আবার, সে যতই জল খাই, যতই ফল খাই, আর যতই যা কিছু করি, এবার যাই রান্নাঘরের বাকি কাজকর্মগুলো সারি। আমার এই জায়গাটাতে বসে সময় কাটাতে না খুব ভালো লাগে। বেশ কিছুক্ষণ আমি এই জায়গাটায় বসে সময় কাটাই। আর কেউ যদি আসে, তারা সোফায় বসে আছে, আমার এই জায়গাটায় বসতে ভীষণ ভালো লাগে। আমি এখানটায় বসি, হয় এখানটায় বসি, তা না হলে ওই দিকটায় বসি, যে কোনো একটা সোফার কর্নারে আমি বসি, আমার ভালো লাগে। বাজারে যাব না, বেশ কয়েকদিন পরপর বাজারে গেছি, ফ্রিজে কিছু খাবার দাবার আছে, সেগুলোকে শেষ করতে হবে। আবার ছেলে উঠুক ঘুম থেকে, তারপর সে কি খাবে সেটা চিন্তা করে আবার খাবার বানাবো। যদিও ওই ডিমের টেবিল বানানোর জন্য মাটন আলু কিমার একটা পুর তৈরি করে রেখেছিলাম, ভাবছি যে ওটা দিয়ে ওকে স্যান্ডউইচ বানিয়ে দেবো, ও অফিসে খেয়ে চলে যাবে। আর আমার জন্য আজকে একটু ওই স্প্রাউট রয়েছে, শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে স্প্রাউট বানিয়ে খেয়ে নেব। ব্যাস এই টুকটাক আজকে একটু এক্সট্রা কাজগুলো সারবো, কারণ এক্সট্রা কাজ যদি না সারি তাহলে ঠিক হয় না। আমি তো বলেইছিলাম যে পিয়া নেই, আমি বেশ এক্সট্রা কাজকর্ম করব, কিন্তু হয়নি। তো দেখি কতটা কি করতে পারি, কারণ কুকিং চ্যানেলের ভিডিও শ্যুটটাও থাকে, তারপরে এডিটিং অনেক থাকে, আবার শর্টস ভিডিওগুলোর জন্য প্রচুর এডিট করার থাকে। এই এডিটিংয়ে আমার অনেকক্ষণ সময় চলে যায়, এক এক সময় যেমন পুরো দিনটাই চলে যায়। আমি জানি না, আজকে যদি আমি এডিট করতে বসি 5-6খানা শর্টস একসাথে, তাহলে হয়তো আমার পুরো দিনটাই চলে যাবে। আবার ব্লগের এডিটিং, কুকিং চ্যানেলের এডিটিং, আগে তো এগুলো ছেলে সামলে দিত, এখন যেহেতু ও করতে পারে না, তাই সবটাই আমাকে করতে হয়। আর এডিট করতে গেলে আমার, মানে এতগুলো যদি আমি এডিট করতে যাই তাহলে আমার অনেক সময় লাগে। একটা করলে চলো ম্যানেজেবল হয়ে যায়, কিন্তু 5-7টা যদি করতে যাই, আর অনেকগুলো জমে গেছে, শর্টস ভিডিও দেওয়া হচ্ছে না, সে ফেসবুকে হোক বা ইউটিউব শর্টস কুকিং চ্যানেলের ভিডিওগুলো দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে বসে একটু এডিট করি। আর এডিট যদি একবার, মানে ভয়েস ওভার দেওয়া লং ভিডিওগুলোকে কেটে ছোট করে আবার নতুন করে ভয়েস ওভার দিতে হয়, নতুন করে সেগুলোকে আবার এডিট করতে হয়, বেশ অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। মনে হয় খুব সহজ,
কি আর এমন ব্যাপার, রান্নাই তো। কিন্তু সেগুলো যখন প্রেজেন্ট করা হয় তো তখন না বেশ অনেকটা সময় লাগে। আর এগুলো করতে করতে এক এক সময় মনে হয় আগে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর বাকিটা করব। এবারে যাই, আবার কাজে লেগে পড়ি। কাজ করতে করতে আবার তখন কথা বলবো। ছেলে অফিস যাবে, একটু স্যান্ডউইচ বানিয়ে দেব। সেদিনকে ডিমের ডেভিল বানাবার জন্য আমি কিমাটাকে প্রিপেয়ার করে রেখেছিলাম। তো মাটন কিমা, তার সাথে মশলা টশলা দিয়ে একটু আলু দিয়ে একটা স্টাফিং তৈরি করে রেখেছিলাম। তো সেটা দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে দেব। কিছু না, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, অল্প একটু জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ওই শাহি গরম মশলার গুঁড়ো। মাংস যেভাবে আমরা কষাই ঠিক সেইভাবেই কিমাটাকে ওই কষিয়ে নিয়ে আমি ইনস্ট্যান্ট পটে, মানে আমার রোবো কুকে, সেটাকে সেদ্ধ করে নিয়েছি অল্প একটু জল দিয়ে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আলাদা পাত্রের মধ্যে নিয়ে, আর এক্সট্রা তেল দিইনি, কিমাটা কষাবার সময়তেই যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলেই যথেষ্ট, কারণ কিমা থেকেও যথেষ্ট তেল বেরিয়েছে। তারপরে দুটো সেদ্ধ আলু আমি ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। আমার কিমা ছিল 300 গ্রাম পরিমাণে। 300 গ্রাম কিমার মধ্যে আমি দুটো সেদ্ধ আলু অ্যাড করেছি। আর রয়ে গেছে কিছুটা, ওটা দিয়েই স্যান্ডউইচ বানিয়ে দেবো। এই যে এটার মধ্যে আমি কিমাটা রেডি করে রেখে দিয়েছি। খুব অল্প তেল দিলাম। অল্প তেল দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি। এই জিনিসগুলো থাকলে চটজলদি ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ, যদি ব্রেড কেউ খেতে চায় তাহলে বানিয়ে দেওয়া যায়। থেকে থেকেই ছুরিগুলোর ধার নষ্ট হয়ে যায়, আর তার জন্য ফাইলার কিন্তু ভীষণ প্রয়োজন। একটু পেঁয়াজ কেটে নিলাম, একটু পেঁয়াজ দিলে ভালো লাগবে, না দিলেও হয়, অল্প একটু দিয়ে দিচ্ছি। দিচ্ছি, দাঁড়াও।
এবার যেই আমরা টেবিলে ব্রেকফাস্ট করতে বসবো, যেই খেতে বসবো, সঙ্গে সঙ্গে কিন্তু ওর চিৎকার শুরু আবার, মানে নয়তো এদিকে তাকিয়ে থাকবে যে আমাকেও দাও, তোমরা খাচ্ছ আমাকেও দাও। সেদিনকে তো আমি দিয়েছিলাম ওই চিকেন স্প্রেড, আজকে এই কিমাটা দিয়ে বানিয়ে দিচ্ছি। এরকম অনেক সময় আমি চিকেন দিয়েও বানিয়ে রাখি স্যান্ডউইচ বানাবো বলে। এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, অল্প। কি হলো, আপেল খাওয়া হয়ে গেছে? এখন আমার আদর করবার টাইম নেই, একদম টাইম নেই। দাদা যাবে, দাদাকে খাবার দিতে হবে, তাই জন্য দাদাকে আগে খেতে দিয়ে দিই, তারপর আমি তোমার সাথে খেলা করব, তোমাকে আমি আবার আদর করব, ঠিক আছে? একটু বুঝতে হবে না। এই কিমাটা দিয়ে আবার ছোট ছোট মাটন বল বা মাটন চপও কিন্তু বানানো যায়, অনেক কিছু করা যায়। একটা এরকম কিমা যদি বানিয়ে রাখা যায়, আবার কাটলেটও বানানো যায়, মানে মাটন কাটলেটও বানানো যায়, মাংসের চপও বানানো যায়, অনেক কিছু বানানো যায়। শুধু পেঁয়াজ দিচ্ছি, কোনো রকম চিজ বা অন্য কিছু দিচ্ছি না। আমি এবারে কি করব বলতো পাগি, দরজাটা না বন্ধ করে দেবো। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দেবো, যাতে তুই আমাকে দেখতে না পাস, আমিও তোকে দেখতে না পাই। তো চিৎকারটা আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাবে, দুষ্টুমিটা বন্ধ হয়ে যাবে। রাগ দেখিয়ে আমার উপরে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। স্যান্ডউইচ মেকারও করা যায়, তবে আমি ম্যাক্সিমাম টাইমেই কিন্তু এইভাবে তাওয়াতেই সেঁকে নিই। যদি এই কিমাটার রেসিপি লাগে তাহলে বলবেন, আমি দিয়ে দেব, পরবর্তীতে যখন করব তখন দিয়ে দেব। অনেক কিছু করা যায় এইভাবে, যদি কিমা বানিয়ে রাখা যায়, তাহলে রুটি বানিয়ে বা পরোটা বানিয়ে তার মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে আর এটা দিয়ে রোল করেও কিন্তু দিয়ে দেওয়া যায়। যেহেতু আমার জন খাওয়া দাওয়া নিয়ে নানান রকম নখরা করে, তাই জন্য আমাকে নানান কিছু ভাবতে হয়, চিন্তা করতে হয়। সত্যি ছোটবেলায় না কত কিছু খেত, যা খাওয়াতাম সব খেত, কি ভালো ছিল, ছোটবেলাটাই ভালো ছিল। এটাকে মাটন কিমা স্যান্ডউইচ কিন্তু বলা যেতেই পারে।
ছেলে তো খেয়ে দিয়ে অফিস চলে গেল, এবারে সারাদিন আমার নিজের কাজ। আজকে ভাবছি কিছুটা রান্নাঘরের এই পোর্শনটা একটু পরিষ্কার করি। অনেকদিন হলো এই জায়গাগুলো পরিষ্কার করা হয় না। আর যদিও তেল ছিটে ময়লা তেমন কিছু হয় না, কিন্তু একটু আধটু ধুলো তো পড়েই না, তো সেই ধুলোটা তো অবশ্যই মাঝে মধ্যে আমাদেরকে ক্লিন করতেই হয়। এই টুকটাক কাজগুলো প্রত্যেক দিনই কিছু না কিছু থেকেই যায়। কোনোদিন ফ্রিজ পরিষ্কার করা, কোনোদিন কিচেনের একটা কর্নার পরিষ্কার করা, তো কোনোদিন বেডরুমের কোনো একটা দিক পরিষ্কার করা, এই দিকগুলো থাকেই। আজকে আবার মাইক্রোওভেনটাকেও একটু ক্লিন করব, কারণ মাইক্রোওভেনে এখন বেশ কিছু রান্না বান্না করছি, আর কুকিং চ্যানেলেও আমি বেশ কিছু মাইক্রোওভেনের রেসিপি শেয়ার করছি। তো মাইক্রোওভেনে যদি একটু বেশি কিছু রান্না বান্না করা হয় তাহলে মাইক্রোওভেন ক্লিন করা ভীষণ প্রয়োজন পড়ে। যদিও মাইক্রোওভেনে আমরা যখন রান্না করি তখন তো অবশ্যই ঢেকেই রান্না করি, কিন্তু একটা গন্ধ হয়। এই যেমন গতকাল চিংড়ির মালাইকারিটা করেছি মাইক্রোওভেনে, আজকে মাইক্রোওভেন দিয়ে একটু কেমন যেন চিংড়ি চিংড়ি গন্ধ বেরোচ্ছে। তার আগের দিন আন্টিরা এসেছিল বলে আমি মাইক্রোওভেনে কি যেন বানালাম, ইলিশ মাছটা বানালাম, ওই একটু ইলিশ মাছের গন্ধ বেরোয়। তো এইরকম টুকটাক স্মেল বেরোতে থাকে, তো সেই জন্য আমি একটু মাইক্রোওভেনটাকে ক্লিন করব। রোজ করা হয় না, তবে সপ্তাহে একদিন আমি ক্লিন করি। সংসারে কাজের কি শেষ আছে? কাজের কোনো শেষ নেই। সারাদিন টুকটুক টুকটুক করে কাজ লেগেই থাকে। এই সমস্ত কিছু করবার পর আবার কুকিং চ্যানেলের জন্য ভিডিও শুট করব, তারপরে এডিটিং। সারাদিন কাজ থাকে, সারাদিন কাজ। আর যেহেতু আমি সবই লাইট কালারের ইউজ করি, সেই জন্য যদি পরিষ্কার না রাখা হয় তাহলে নিজেরই দেখতে খারাপ লাগে। মাইক্রোওভেনে যে স্মেলটা হয়েছে সেই স্মেলটা একটু দূর করে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়েছি জল, আর সেই জলের মধ্যে দেব ভিনিগার। ভিনিগারের বদলে কিন্তু পাতিলেবুর রসও দেওয়া যায়। এবারে আমি মাইক্রোওভেনটাকে ওই 5 মিনিটের জন্য চালিয়ে দেবো, যাতে ওর স্মেলটা দূর হয়ে যায়। এই যে যেটুকু একটু তেল মশলা ছেটে না,
সেইটা যদি ক্লিন করতে হয় তাহলে 5 মিনিট ভিনেগার আর জল একসাথে মিশিয়ে মাইক্রোওভেনটাকে অন করে দিলে আস্তে আস্তে কিন্তু সবটা পরিষ্কার হয়ে যায়। মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করাটা ভীষণ দরকার, ভীষণ। আর এই যে যদি একটু আধটু দাগ টাগ হয় তাহলে ওই ভিনেগার জলে একটু কাপড়টা ভিজিয়ে নিয়ে মুছে নিলেই কিন্তু সমস্ত দাগ একদম পরিষ্কার হয়ে যাবে। আর কোনো রকম কোনো গন্ধ কিন্তু নেই, থাকবেও না। আর এই প্লেটটাকে অবশ্যই মাঝে মধ্যে আমাদের একটু মেজে নিলে ভালো হয়। আমি মাঝে মধ্যে এই প্লেটটাকে কিন্তু মেজে নিই। এত আওয়াজ, এতক্ষণে সেই আওয়াজটা বন্ধ হলো। আর কোনো রকম কোনো গন্ধ নেই, কিছু নেই, মাইক্রোওভেন একদম পরিষ্কার। এবারে করব এডিটিং, তারপরে করব বাকি কাজ। মোটামুটি আজকের মতন আমার কাজকর্ম শেষ। ছেলেও অফিস থেকে চলে এসেছে, বাজে এখন রাত্রির 11:30। আর অফিস থেকে ফিরে তার পছন্দের খাবার তো সে পেয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে তারপর আমরা আবার যাব প্রিয়াঙ্কা অরিত্রর ছেলে ওমের বার্থডে সেলিব্রেট করতে। মানে রাত্রির 12টায় কেক কাটা হবে। আগামীকাল অর্থাৎ 18 তারিখ যেহেতু বার্থডে, আজকে 17 তারিখ রাত 11:30টায় আমরা সকলে একত্র হয়ে তারপর 12টার সময় কেক কাটবো। আজকের ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। চাকুটা এখনো জোর, চাকুটা কোথা থেকে খুঁজে এনেছিস? আমাদের ব্রতে কিচেন আনবে এটা দিয়েছে ব্রত একটা দেখতে ওই স্প্রেড আছে। কোথায় যাচ্ছিস? কেন আগে বার্থডে কার তোর না সোনুর? চলো বাবা এই পড়লো রে পড়লো কেকটা কিছু তোর হয়েছে তাতুনের বার্থডেতে জাস্ট বাকিটা